হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। আচ্ছা, সো আপনাদের আজকে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস, সো আমি আর কি আপনাদের তো আগে এই কোর্সটা মনে হয় হিতৈষী ম্যাডাম নিতেন না? ভিএইচ মিস। না স্যার, আমাদের তো নাহিদ স্যার নিতেন ক্লাসটা। ও আচ্ছা আচ্ছা, নাইট স্যার নিতেন না? ও বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, নাইট স্যার তো এখন আর নিবেন না, তো এখন হচ্ছে মেনলি নিব আর কি আমি নাইট স্যারের জায়গায়। তো এই ক্লাসটা আর কি আমি কন্ডাক্ট করব। তো আপনাদের কতটুকু কি হয়েছে যদি সেক্ষেত্রে একটু জানাইতেন যে কি কি হয়েছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে কতটুকু কি কভার হয়েছে বা আপনার সিলেবাস কতটুকু কি করছেন। মানে কেউ একটু ফলো আপ করতে পারলে ভালো হইতো আর কি। আচ্ছা, হ্যালো। আচ্ছা, যাই হোক, তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপারে তো আপনাদের মোটামুটি ধারণা আছে নাকি? জি স্যার, মোটামুটি। আচ্ছা, মানে কি ধারণা প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপারে যদি একটু বলতেন যে আপনারা কতটুকু কি শিখলেন বা কি কি করছেন। আচ্ছা, যাই হোক, প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা আর কি, যেটা হচ্ছে যে মেইনলি আপনার ধরেন দেখা গেল যে ধরেন ইউজুয়ালি দেখা যাচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। প্রজেক্ট হচ্ছে মেইনলি ইটস মোর অ্যাবাউট আ প্রজেক্ট। ধরেন একটা প্রজেক্ট কি, যে কোনো একটা কিছু নিয়ে আপনি হয়তো স্টার্ট করলেন সাপোজ। তো এটা দিস ক্যান বি অফ ফর ডিউরেশন অফ 5 ইয়ার্স, 10 ইয়ার্স। 5 বছরের হতে পারে, 10 বছরের হতে পারে। তো এই যে প্রজেক্ট যে ডিউরেশনটা, হুম, তো এই প্রজেক্ট ডিউরেশনের মধ্যে অনেকগুলো কিন্তু ব্যাপার থাকে, বিকজ এই প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ধরেন সাপোজ আপনার এই যে পদ্মা সেতু হচ্ছে, ঠিক আছে, এটা কাইন্ড অফ একটা প্রজেক্ট। সো এটা একটা চাইনিজ কোম্পানিকে দেওয়া হয়েছে, সেই চাইনিজ কোম্পানিটা কিন্তু আপনার এখানে অপারেশন করতেছে। তো এখানে অনেক ধরনের অনেক কিছু আছে। তো বড় ধরনের প্রজেক্ট গুলা, এগুলো ফার্স্টে আপনার একটা করতে হয়, এস্টিমেট করতে হয়, কিন্তু আমরা জানি না, বিকজ এটার একটা খরচ কি হতে পারে, বা এটার ফাইন্যান্স ইনস অ্যান্ড আউটস, ক্যাশ ইনফ্লোজ আউটফ্লোজ ওভার দ্য নাম্বার অফ ইয়ার্স। ঠিক আছে, সো ওভার দ্য নাম্বার অফ ইয়ার্স কিন্তু এটা একটা লং টার্ম প্রসেস। তো এই 5 বছরের জন্য এই আমরা যে প্রজেক্টটা রান করব, বা 10 বছরের জন্য আমরা প্রজেক্টটা রান করব, এই প্রজেক্টটা রান করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ইনভলভ। হুম, আপনার হিউম্যান রিসোর্স থেকে শুরু করে বলেন, আপনার মার্কেটিং, ফাইন্যান্স, A to Z এভরিথিং। তো আপনি এই জিনিসটা অ্যানালাইসিস করবেন কিভাবে? তো এই অ্যানালাইসিসটা করা হচ্ছে যে আমরা সাধারণত প্রজেক্ট ম্যানেজমেন্টের থ্রুতে করে থাকি। তো এই প্রজেক্টের ম্যানেজমেন্ট, মানে প্রজেক্টটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। সো দ্যাটস হোয়াই ইট ইজ আ ম্যান আন্ডার, ইটস আ কোর্স আন্ডার দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট। হুম, তো এখানে আপনাদের আমরা ইউজুয়ালি জানি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ধরেন ফার্স্ট অফ অল কিন্তু একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করা হয়, আমাদের কিন্তু প্রপোজালস আসে, তাই না? মানে মানে এটাকে আমরা যদি বলি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ আ প্রসেস অফ লিডিং দ্য ওয়ার্ক অফ আ টিম টু অ্যাচিভ অল প্রজেক্ট গোলস উইদিন দ্য গিভেন কনস্ট্রেন্টস। হ্যাঁ, তার মানে কি বললো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রসেস অফ লিডিং দ্য ওয়ার্ক অফ আ টিম, একটা টিমের ওয়ার্ক, মানে একটা প্রজেক্টের একটা প্রসেস, একটা লিডিং দ্য ওয়ার্ক অফ এ টিম টু অ্যাচিভ অল প্রজেক্ট গোলস উইদিন দ্য গিভেন কনস্ট্রেন্টস। তো গিভেন কনস্ট্রেন্টস কি কি আছে আমার? তো ধরেন গিভেন কনস্ট্রেন্টস এর মধ্যে আমার ওয়ান অফ দ্য বিগেস্ট কনস্ট্রেন্ট হচ্ছে গিয়ে ফাইন্যান্স, মানি। হ্যাঁ, মানি ইজ ওয়ান অফ দ্য কনস্ট্রেন্টস, বিকজ ঠিক কিনা, মানি একটা কনস্ট্রেন্ট না? কারণ টাকা তো অ্যাভেলেবেল না। যে কোনো একটা প্রজেক্টের জন্য আপনি একটা কোনো কিছু চালু করতে গেলে, পদ্মা সেতুর জন্য কি টাকা অ্যাভেলেবেল ছিল? ছিল কিনা? রাইট। সো
given constraints এর মধ্যে money is one of the biggest constraints, তারপর time is the biggest constraint, তারপরে রিসোর্সিং মানে মেশিনারিজ এন্ড ম্যাটেরিয়ালস এটা একটা কনস্ট্রেইন, মেশিনস ম্যাটেরিয়ালস ল্যান্ড অকুপাইং আর কি, আই মিন ল্যান্ড নেওয়ার, হ্যাঁ এগুলো একটা বড় ওয়ান অফ দ্য কনস্ট্রেইন। তো এই সবগুলা জিনিসকে সমন্বয় করা, ইটস জাস্ট টু ব্রিং আন্ডার দ্য সেম আমব্রেলা, আই মিন একই ছাদের নিচে নিয়ে আসা বা একই ছাদ নিচে নিয়ে আসাটা কিন্তু একটা বড়, এটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ। যে আমার যে লিমিটেড ফাইন্যান্স আছে, টাকা যে টাকা আছে, তারপর আমার যে রিসোর্সেস আছে, তারপর আপনার যে হিউম্যান রিসোর্স আছে, সবগুলাকে একটা মানে জিনিসটাকে কম্বিনেশন করে কম্বাইন করে একটা গোল অ্যাচিভ করা। প্রজেক্টের গোল অ্যাচিভ করাটা কি? প্রজেক্টের মেইন গোল ইজ টু জাস্ট অ্যাচিভ দ্যাট, কমপ্লিট দ্য প্রজেক্ট উইদিন দ্যাট টাইম পিরিয়ড, উইদিন দিস বাজেট। ঠিক আছে, যে এত সালের মধ্যে এত টাকার মধ্যে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করব। যত বেশি টাইম বেড়ে যাবে খরচ কিন্তু মানে প্রজেক্টের খরচ তত বেড়ে যাবে। This information is usually described in project documentation created at the beginning of the development process. তার মানে এই যে ইনফরমেশন গুলা, এগুলা কিন্তু প্রজেক্টেড করা হয়, প্রজেকশন। কারণ আমরা যে কোনো একটা ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি হয়, ফার্স্ট আগে আপনার একটা হচ্ছে যে রোড ম্যাপের মতো করা হয়, যে আপনি কি কি করবেন। ধরেন একটা টাইম লাইন দেওয়া হয়, সাপোজ 5 বছরের দেওয়া হলো, যে আমি 5 বছর বা 10 বছরের একটা টাইম লাইন দিলাম, যে এত সালের মধ্যে আমি এটা কমপ্লিট করব, এত সালের মধ্যে আমি এই প্রসেসটা কমপ্লিট করব। এইভাবে করে জিনিসটা ওভারঅল আপনার একটা টাইম লাইনের মধ্যে জিনিসটা আর কি করা হয়। সো এই টাইম লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হলো তারপরে আমরা হচ্ছে যে লাইক মানে আমরা তারপরে এটা এগেইনস্ট দেখি যে হ্যাঁ আমরা যা যা সেট করছি, যে প্রজেকশন গুলা করছি, যে মানে যে ক্যালকুলেশন গুলো আমি করেছিলাম, এই ক্যালকুলেশন গুলা কি আমি কতটুকু কি রিচ করতে পারলাম, বা আমার এই ক্যালকুলেশন গুলা কতটুকু কাজে লাগতেছে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন ওইটা দেখি যে আচ্ছা হ্যাঁ আমি এটা সেট করছিলাম, গোল গুলো ছিল যে হ্যাঁ আমি এই বিগত 10 বছরের মধ্যে জিনিসটা কমপ্লিট করব, আমি এত টাকার মধ্যে, তো এই জিনিসগুলা কি আমি করতে পারছি কিনা। তারপরে আপনার এখানে আরো কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারপরে এরকম আরো অনেক কিছু দেখেন না, সো আরো যে ক্ষেত্রে যে আরো যে আমরা অলরেডি বললাম যে প্রাইমারি কনস্ট্রেন্ট হচ্ছে আপনার মানে বাজেট। আরেকটা যে মানে চ্যালেঞ্জ, বিগেস্ট চ্যালেঞ্জ, অ্যালোকেশন অফ নেসেসারি ইনপুটস এন্ড অ্যাপ্লাই দেম টু মিট প্রিডিফাইন্ড অবজেক্টিভস। অনেক সময় দেখা যায় যে আমরা যে জিনিসটা যতদিনের জন্য নিছিলাম, হয়তো একটা মেশিন আমরা লিজ নিচ্ছি 3 বছরের জন্য, আবার 3 বছরে কাজটা শেষ করতে পারছি না, যেটা আপনার মানে প্রজেক্টের খরচটা বাড়ায় দেয় এবং বরাদ্দগুলা বাড়ায় দেয়। কারণ সময়ের সাথে এটা অনেক বড় রিলেশন। আবার আপনি হয়তো কিছু লোনে টাকা নিছেন, তো আপনি যদি সময় মতো করতে না পারেন, সেক্ষেত্রে কি হয়, ইন্টারেস্টটা বেড়ে যায়, তাই না? ঠিক কিনা? হ্যালো। জি স্যার। আচ্ছা, তারপরে আপনার আমরা যদি দেখি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ধরেন গুলা কি, হ্যাঁ প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথডস ক্যান বি অ্যাপ্লাইড টু এনি প্রজেক্ট। এটা যে কোনো প্রজেক্ট হতে পারে, যে শুধু আপনি একটা মানে করবেন সেটাও না, আপনার এটা একটা বাড়ির ক্ষেত্রে হতে পারে, যে আমি একটা বাড়ি করব, 3 বছরের মধ্যে আমি বাড়িটা কমপ্লিট করব। তো এই বাড়িটা আমি কতটুকু সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছি। সো দ্যাট ইজ কাইন্ড অফ আ প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথডস। হ্যাঁ, তো আপনার ইট ইজ সো আর এই প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলা, যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলা এগুলো ভ্যারি করে কিসের উপরে আপনার, এগুলা মেইনলি ভ্যারি করে সাধারণত আপনার হচ্ছে প্রজেক্ট সাইজ, প্রজেক্ট নেচার, ইন্ডাস্ট্রি অর সেক্টর। তার মানে কি কি বললো, প্রজেক্ট সাইজ, যে সাইজটা কতটুকু প্রজেক্টের, হ্যাঁ কত টাকার প্রজেক্ট, এত এত বিলিয়ন। ধরেন আমি একটা বাড়ি করতে গেলে ধরেন হয়তো আমার 5 কোটি টাকা, কিন্তু আমি যদি একটা ব্রিজ করতে যাই সেক্ষেত্রে আমার 5,000 কোটি টাকাও লাগতে পারে। তো ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য প্রজেক্ট, তো আমার এই প্রজেক্টের সাইজটা কতটুকু। হুম, তারপর অবশ্যই নেচার, যে প্রজেক্টটা নেচারটা কি ধরনের, এটা কি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট যে আমি একটা ফ্যাক্টরি সেট আপ করবো, না কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট, না কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলতে রোডস এন্ড ইয়াতে। তো এই ধরনের যে প্রজেক্ট গুলা, বা কোনো সোশ্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট হতে পারে, যেরকম অবশ্যই ইটস আ কাইন্ড অফ আ প্রজেক্ট, যে মানে আপনি কোনো একটা ধরেন সাপোজ যে কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট থাকে না, আপনার দেখা গেল যে আপনার যুব উন্নয়ন প্রজেক্ট, সেরকম অনেক কিছুই হতে পারে।
তারপর যে কোন ইন্ডাস্ট্রিতে বিলং করে, এটা ইন্ডাস্ট্রি বলতে আমরা যেরকম বুঝতে পারি যে হ্যাঁ ওটা কি কি হতে পারে, আপনার এমন হতে পারে যে এটা কোনো ধরেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হতে পারে, হ্যাঁ, তারপরে যে গভর্নমেন্ট প্রজেক্ট হতে পারে, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি হতে পারে, এরকম। তো ডিপেন্ডিং অন ডিফারেন্ট সেক্টরস অর ইন্ডাস্ট্রি, তো এই জিনিসগুলোর উপরে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট টাইপস এর উপরে ভ্যারি করে, যে প্রজেক্ট সাইজ, নেচার, ইন্ডাস্ট্রি অর সেক্টর। For example, the construction industry, which focuses on the delivery of things like buildings, roads, and bridges, has developed its own specialized form of project management that it refers to as construction project management. তো যেটা আমি বললাম যে কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ধরেন যে ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিতে হতে পারে যে আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে আপনি কোন একটা আইটি করবেন, ধরেন সাপোজ আমাদের এই যে ন্যাশনাল 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 আইডি করা হয়েছে না, সো ন্যাশনাল ভোট মানে আইডি, সো এই যে ন্যাশনাল আইডি ইজ কাইন্ড অফ সর্ট অফ একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট দ্যাট ইজ রান বাই গভর্নমেন্ট। সো দিস আর দ্য কাইন্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি, আমি এটার মাধ্যমে এই জিনিসগুলা এই টাইমের মধ্যে করব, আর আমি কতটুকু আগাতে পেরেছি এবং কতটুকু সাকসেসফুল। ঠিক আছে। So one of the most important things about the project management is মানে যে কোনো ধরনের যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট যে ইন্ডাস্ট্রিতেই বিলং করুক বা যেটাতেই হোক, হ্যাঁ, সো তিনটা ক্রাইটেরিয়া আপনার সব জায়গায় থাকে, মানে তিনটা ইম্পর্টেন্ট গোলস, দে ট্রাই টু মিট থ্রি ইম্পর্টেন্ট গোলস। ঠিক আছে। তো তিনটা ইম্পর্টেন্ট গোলস এর মধ্যে হচ্ছে যে আপনার টাইম, কোয়ালিটি এন্ড কস্ট। হ্যাঁ, যে আমার সময়টা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ টাইম ছাড়া কিন্তু ইউ ক্যানট মানে টাইম ইজ লাইক ইটস আ, কারণ বলে না টাইম এন্ড টাইড ওয়েটস ফর ম্যান, বিকজ যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কিন্তু আমরা আর কখনো ফিরে পাবো না। সো টাইমটা যদি আমরা ঠিকভাবে প্রপারলি ইউটিলাইজ না করতে পারি, সো ইউ ওন্ট বি এবল টু সাকসেসফুল, তাই না? তো যারা টাইমটা ঠিকভাবে প্রপারলি ইউটিলাইজ করবে দে উইল বি এবল টু বি সাকসেসফুল। এন্ড দ্বিতীয়ত হচ্ছে আপনার টাইমের পরে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে কোয়ালিটি। হ্যাঁ, তো কোয়ালিটি, হ্যাঁ ডেফিনেটলি। আর আপনি একটা কাজ করবেন, একটা কাজ করলেন, একটা রাস্তাঘাট বানাইলেন, 2 দিন পরে ভেঙে গেল, বা আপনি একটা বাড়ি বানাইলেন, ওই 3 দিন পরে মানে 3 মাস পরে এই বাড়িটা ডেবে গেল, তো এই ধরনের কাজ করলে তো হবে না। দেয়ার শুড বি কোয়ালিটি এনশিওর। হ্যাঁ, টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, কিন্তু এর মানে তো এই না যে আমি যা ইচ্ছা তাই করে একটা কোয়ালিটি করে দিব, তাই না? তাহলে তো ইউ মানে ইউ ক্যানট ডু দ্যাট। সো যেই সময়ের মধ্যে করতে হবে, কিন্তু আবার এটাও এনশিওর করতে হবে যে আপনার কোয়ালিটিটা ঠিক আছে, আপনি যে কাজটা করতেছেন বা আপনার প্রজেক্টটার যে জিনিসটাই আপনি করতেছেন সেটা যাতে মানসম্পন্ন হয়। এন্ড ফাইনালি সবকিছুর সাথে যেটা ইম্পর্টেন্ট, টাইম, কোয়ালিটি এন্ড কস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ কস্ট ছাড়া, বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি ইউ ক্যানট রান দ্য প্রজেক্ট। এমন হয়েছে যে অনেক টাকা শেষ হয়ে গেছে, এরকম বহুত প্রজেক্ট বন্ধ হয়ে গেছে যে টাকার অভাবে প্রজেক্টটা রান করে শেষ করতে পারে নাই, কমপ্লিট করতে পারে নাই, বা প্রজেক্টটা সাকসেসফুল করতে পারে নাই। সো দিস থ্রি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আপনার টাইম, কোয়ালিটি এন্ড কস্ট হ্যাজ টু বি কনসিডার্ড। সো এই তিনটা ইম্পর্টেন্ট গোল সব যে কোনো ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট কি হোক, সেটা আপনার যেটাই হোক, এই তিনটা জিনিস সবসময় কি কি, টাইম, কোয়ালিটি এন্ড কস্ট। সো আমরা যদি একটা সাকসেসফুল প্রজেক্টের কথা ধরি, সো সাকসেসফুল প্রজেক্টস আর ইউজুয়ালি কমপ্লিটেড অন স্কেডিউল, মানে আপনি যে টাইমলাইনটা দিবেন যে ধরলেন হ্যাঁ 5 বছরের মধ্যে করবো, সেই 5 বছর সাকসেসফুল প্রজেক্টটা সাধারণত দেখা যায় টাইমের মধ্যে কমপ্লিট হয় উইদিন দ্য বাজেট, বিকজ আমি যে কস্টটা ধরছিলাম, যে টাকা পয়সাটা আমি অ্যালোকেট করছিলাম, যে আমি ধরে রাখছিলাম যে এত টাকার মধ্যে আমি বা আমার এই প্রজেক্টটা কমপ্লিট করব, তো সেক্ষেত্রে দেখা গেল আপনি সময়ের মধ্যে এবং ওই টাকার মধ্যে অ্যাকর্ডিং টু প্রিভিয়াসলি এগ্রিড কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। তার মানে এই তিনটা ক্রাইটেরিয়া, আমরা যে তিনটা ইম্পর্টেন্ট গোলস বললাম যেটা সবাই অ্যাচিভ করা ট্রাই করে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেমন টাইম, কোয়ালিটি এন্ড কস্ট, তো এই তিনটা জিনিস যখন আপনি সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবেন, তখনই দেখা যাবে যে আপনার প্রজেক্টটা সাকসেসফুল। ঠিক আছে, দেখা যাচ্ছে ইউ হ্যাভ মেইনটেইন দ্য টাইম উইদিন দ্য স্কেডিউল, আপনি এই জিনিসটা কমপ্লিট করেছেন, এবং উইদিন দ্য বাজেট, মানে আপনি যেই টাকার বাজেট করছিলেন ওই বাজেটের মধ্যে হয়েছে, এবং যে অ্যাগ্রিড কোয়ালিটিটা সেটা আপনি মিট করছেন। সো এটাকে সাধারণত বলা হয় যে তিনটা টাইম, কোয়ালিটি এন্ড কস্ট, এই তিনটাকে সাধারণত বলা হয় হচ্ছে কি আপনার ট্রিপল কনস্ট্রেন্ট বা আয়রন ট্রায়াঙ্গেল। এই তিনটা জিনিস যখন আপনি মিট করতে পারবেন, টাইম, কোয়ালিটি এন্ড কস্ট, তখন যে আয়রন ট্রায়াঙ্গেলও বলে। এই জিনিসটা এত সহজ না, যে কোনো প্রজেক্টে এই জিনিসগুলোকে ম্যানেজ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, ইটস নট সো ইজি, বাট whenever you able to do that, so তখন you are successful managing the project.
আচ্ছা আচ্ছা, এখানে আমরা এখন যদি যাই তাহলে এখানে উই উইল লুক ইনটু ওয়ান অফ দ্য অ্যাপ্রোচেস, মানে অ্যাপ্রোচেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট কি আছে, আমরা উই উইল লুক ইনটু দ্য অ্যাপ্রোচেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো অ্যাপ্রোচেস গুলা যদি আমরা দেখি, সো আমরা দেখলে সাধারণত 2017 study suggested that the success of any project depends on how well four key aspects are aligned and the contextual dynamics affecting the project. তো সেটাকে সাধারণত 4 Ps বলা হয়। হ্যাঁ, সো আমরা যদি বলি অ্যাপ্রোচেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, সো হোয়াট আর দ্য, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু নিয়ে কনফিউশন হয় অবশ্যই কোয়েশ্চেনটা করবেন। হ্যাঁ, you are most welcome to ask any question. So আমরা দেখি যে কোনো একটা প্রজেক্ট, আপনি প্রজেক্টের যে রান করবেন সেটার হোয়াট আর দ্য এইমস এন্ড এক্সপেকটেশনস অফ এ প্রজেক্ট। হ্যাঁ, সো হোয়াট আর দ্য এইমস এন্ড এক্সপেকটেশন। তো সাধারণত এইমস এন্ড এক্সপেকটেশনের মধ্যে দেখেন সাধারণত বলা হয় এইমস এন্ড এক্সপেকটেশন 4 Ps বলা হয়, মানে 4 Ps। So what are the 4 Ps? So that is plan, মানে প্ল্যান, দ্য প্ল্যানিং এন্ড ফোরকাস্টিং অ্যাক্টিভিটিস। কারণ আপনি যে কোনো কিছু শুরু করার আগে যদি প্ল্যান না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা জাস্ট কি মানে মানে আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ উইশ, তাই না? মানে আপনি একটা জিনিস চিন্তা করছেন আপনি এটা করবেন, কিন্তু এটা নিয়ে আপনার কোনো প্ল্যানিং নাই। সো যদি ওইটা জাস্ট একটা কি, ওটা আপনার একটা ইচ্ছা, বাট প্ল্যানিং না থাকলে কিন্তু ইট ডাজন্ট ওয়ার্ক। সো আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে সেটার জন্য আপনার একটা সলিড প্ল্যানও লাগবে। ইউ শুড হ্যাভ আ কনক্রিট প্ল্যান যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে চাই এন্ড কিভাবে করতে চাই। প্ল্যান ইজ লাইক হাউ আই এম গোয়িং টু ডু দিস। সো দ্য প্ল্যানিং স্টেজ ইজ অ্যাবাউট ওয়্যার আই এম গোয়িং টু ডু অল দিস স্টেজেস। সো দ্য প্ল্যানের ক্ষেত্রে যেটা বলতেছে যে আপনার দ্য প্ল্যানিং এন্ড ফোরকাস্টিং অ্যাক্টিভিটিস, রাইট? আচ্ছা, তারপরে যদি আমরা যাই ফোরকাস্টিং এর নিয়ে একটু কথা বলি। অবশ্য ফার্স্টে জানার প্ল্যানিং এর মধ্যে প্ল্যানিং এন্ড ফোরকাস্টিং। ফোরকাস্টিং জিনিসটা কি কেউ কি জানেন? ফোরকাস্টিং বলতে আমরা কি বুঝি? এটা কি প্রচার করা স্যার? না, প্রচার করা না, ঠিক। এটা হচ্ছে ফোরকাস্ট করা, মানে হচ্ছে আগের থেকে জিনিসটা আমরা মানে পূর্ব ধারণা করা, মানে বুঝতে পারছেন, পূর্ব ধারণা। এটা কি প্রি প্ল্যান স্যার? হ্যাঁ, ফোরকাস্ট মানে আমরা করি, আমরা বলি না ফোরকাস্ট করতে যাচ্ছি, যে হ্যাঁ আমরা বলি না ওয়েদার ফোরকাস্টের কথা শুনছেন না? ওয়েদার ফোরকাস্ট মানে কি? ওয়েদার ফোরকাস্ট মানে আমরা কি মানে ওয়েদার একটা ফোরকাস্ট করা হয়, কালকে বৃষ্টি হবে কি হবে না। হ্যাঁ, তারা বিভিন্ন ডেটা দিয়ে, স্ট্যাটিক্স দিয়ে আবহাওয়া দপ্তরে কিন্তু করা হয়। যখন ওই যে আপনারা দেখেন না যে 9 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত, তো তারা কিভাবে দেয় এটা, যে একটা ঘূর্ণিঝড় আসতেছে, তারা এটা ওয়েদারটাকে ফোরকাস্ট করে। তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ভ্যারিয়েবল দিয়ে মানে জিনিসটাকে, যে মানে আগের থেকে জিনিসটাকে ধারণা করা যে এটা হতে পারে। হ্যাঁ, আমরা 100% শিওর না, বাট হওয়ার সম্ভাবনা আছে। সেম ওয়ে ওয়েদার ফোরকাস্টের মতোই আপনার হচ্ছে যে একটা প্ল্যানিং এর ক্ষেত্রে প্ল্যানিং এন্ড ফোরকাস্টিং অ্যাক্টিভিটি। আপনি যখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট করবেন তো 5 বছরে কি কি হবে, কোথায় কি খরচ হবে, কি কি হবে, সেটা আপনি একটা ফোরকাস্ট করবেন। বুঝতে পারছেন? জি হয়তো স্যার। ওই ফোরকাস্টের থেকে দেখা যায় কমও হতে পারে, বেশিও হতে পারে, ডিপেন্ডস। বাট আপনি একটা এস্টিমেট করেন, না যে আপনি একটা ধারণা করলেন, যে পূর্ব পরিকল্পনা করা যায়। হ্যাঁ, পূর্ব ধারণা করা যে আমি এটা ধরে নিলাম এটা এটা হইতে পারে, কিন্তু হ্যাঁ আপনার মন থেকে ইচ্ছা হলো আপনি ধরে নিলেন, ব্যাপারটা এমনও না। হ্যাঁ, এটা বিভিন্ন মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে আরো 10টা প্রজেক্ট এটা সেম অ্যাকুরেট এরকম সেম সিমিলার প্রজেক্টের সাথে কম্পেয়ার করে তখন আপনি মিলায় যখন দেখবেন যে না এই জিনিসটা ঠিক আছে, তখন আপনি ইউ উইল যে টেক দ্য ডিসিশন যে আপনি এটা একটা ফোরকাস্টিং করবেন। বুঝতে পারছেন? যে আপনি একটা প্ল্যানিং করবেন, প্ল্যানিং এর মধ্যে আপনার একটা অ্যাক্টিভিটি থাকবে, সেটা হচ্ছে যে আপনার ফোরকাস্টিং, যে আপনি এটাকে একটা ধারণা করবেন যে হ্যাঁ এই ভবিষ্যতে কোথায় কি কি হতে পারে। যেরকম সাপোজ ফোরকাস্টিং এর ক্ষেত্রে যদি 5 বছরের প্রজেক্ট হয়, ইয়ার 1-এ কি হবে, তারপর ইয়ার 2-তে কি হবে, এরকম আপনি এর প্রত্যেকটা ডিটেলস ধরে ধরে আপনি ইয়ার ধরে ধরে ওটা আপনি একটা ফোরকাস্ট করে ফেলবেন। এইবার আসেন প্রসেস। হ্যাঁ, দ্য প্রসেসের মধ্যে কি আছে? দ্য ওভারঅল অ্যাপ্রোচ টু অল অ্যাক্টিভিটিস এন্ড প্রজেক্ট গভর্নেন্স।
প্রজেক্ট দ্য ওভারঅল অ্যাপ্রোচ টু অল অ্যাক্টিভিটিস, মানে প্রসেসটা কি, মানে প্রত্যেকটা যা যা রিলেটেড আছে সবকিছু এ টু জেড। অ্যান্ড প্রজেক্ট গভর্নেন্স কি, মানে জিনিসটাকে মনিটর করা বা কন্ট্রোল করা, গভর্নেন্স ইউনো, মানে জিনিসটাকে আপনি দেখতেছেন, পর্যবেক্ষণ করা, গভর্নেন্স করা, যে হ্যাঁ এটা এটা আমি এটা এভাবে চাইছিলাম হওয়ার জন্য এটা হচ্ছে কিনা, বা এটা কি হয়েছে কিনা, আমি যেটা চাই মানে প্ল্যান করছিলাম ওই প্ল্যান মাফিক কি হয়েছে কিনা, বুঝতে পারছেন? আর প্রসেসের মধ্যে আরেকটা ওভারঅল অ্যাপ্রোচ টু অল অ্যাক্টিভিটিস, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রজেক্টের মধ্যে তো ধরেন অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকতে, 100 ধরনের অ্যাক্টিভিটিস থাকতে পারে। এই 100 ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যেই আপনার কি কি প্রসেস আছে, আপনি কিভাবে কোন জিনিসটা করবেন, এবং এটা যেভাবে আশা করছিলাম যে হবে ওই আশানুরূপ হচ্ছে কিনা, গভর্নেন্স মেনটেন করা। তাহলে ফার্স্টেরটা কি গেল, প্ল্যান। হ্যাঁ, প্রথম 4 পিসের মধ্যে আপনার ফার্স্টেরটা গেল প্ল্যান, দ্বিতীয়টা হলো গিয়ে হচ্ছে আপনার প্রসেস। হ্যাঁ, তো প্রসেসের মধ্যে হচ্ছে দ্বিতীয়টা গেল প্রসেস, তারপরে আমরা প্রসেস শেষ করলাম। তৃতীয়টা হচ্ছে পিপল, মানুষ। পিপল বলতে বুঝি আমরা মানুষ, কারণ প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিন্তু মানুষ, কারণ পুরো প্রজেক্টটা কিন্তু রান বাই হয় মানুষ দিয়ে। এখানে আপনার ওয়ার্কার্সরা কাজ করে, বিভিন্ন ধরনের বিভিন্ন ডাইরেকশন থেকে কাজ করে, যেরকম ইনক্লুডিং ডাইনামিক্স অফ হাউ দে কোলাবোরেট অ্যান্ড কমিউনিকেট, যে মানুষের মধ্যে কিভাবে তারা কোলাবোরেট করে, যারা ওয়ার্কার্স এমপ্লয়িজ আছে, তারপরে অনেক ধরনের অনেকে ইনভলভড আছে, হ্যাঁ, স্টেক হোল্ডার্স যারা গভর্নমেন্ট বডি হতে পারে, মানে ওনার্স যারা আসে তারা হতে পারে, এমপ্লয়িজরা হচ্ছে। এই যে ওভারঅল মানুষরাই তো, এই মানুষগুলাই তো রান করতেছে ওভারঅল প্রজেক্টটা, তাই না? এই প্রজেক্টটা তো আর একা একা রান হচ্ছে না। এই মানুষ যারা আছে পিপল, সো হাউ ডু দে কোলাবোরেট এন্ড কমিউনিকেট, মানে একসাথে একজন আরেকজনের সাথে কিভাবে কোলাবোরেট করে। আবার এখানের মধ্যে আপনার ডিফারেন্ট ডিপার্টমেন্টসও পড়ে, যে আপনার কোন কোন ডিপার্টমেন্টস আছে, ধরেন আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, এই বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টও কিন্তু থাকে। তো এই এক একটা গ্রুপ অফ মানুষ, এক একটা ডিপার্টমেন্ট, এই পিপল গুলো একজন আরেকজনের সাথে কিভাবে মানে সমন্বয় করে এবং একজন আরেকজনের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করে, আই মিন স্বাভাবিক, কারণ আপনি যদি সমন্বয় না করেন তাহলে কিন্তু কাজটা ভালো হবে না। দেখা যাবে যে ও একটা করলো, আপনি জানেনই না, পরে দেখা যায় আপনি আবার নতুন করে একই সেম কাজটা দুইবার হইতেছে। কিন্তু আপনারা যদি সমন্বয়ের মাধ্যমে করেন তাহলে দেখা যাবে দুজন একসাথে করে ফেললে আপনার সময় বাঁচতেছে, টাকাও বাঁচতেছে, এবং আপনার যে গোলগুলো আছে ওই গোলগুলো অ্যাচিভ হচ্ছে। বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, আপনারা বুঝতেছেন তো আমি যে কথাবার্তা বলতেছি, আপনার সমস্যা হচ্ছে না তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। কোনো মানে কিছু মনে হলে বলবেন, হ্যাঁ। ওকে স্যার। তারপরে হচ্ছে গিয়ে আপনার আছে হলো গিয়ে পাওয়ার। স্বাভাবিক, যে কোনো একটা অর্গানাইজেশনে তো পাওয়ার থাকে, তাই না? চেয়ারম্যান থাকে, এমডি থাকে, ডাইরেক্টর থাকে, এভাবেই তো নাকি? তারপরে ম্যানেজার থাকে, অ্যাসিস্ট্যান্ট মানে ম্যানেজার, যে ডিজিএম থাকে, জিএম থাকে, এজিএম থাকে, এভাবেই তো জিনিসগুলা ইয়া হয়। তো এই যে পাওয়ারটা কি, হ্যাঁ, যে লাইনস অফ অথরিটি, পাওয়ারের মধ্যে আছে লাইনস অফ অথরিটি। হ্যাঁ, কে কোন জিনিসটা দেখবে, কারণ আপনি একটা প্রজেক্ট রান করবেন, এটা 5 বছরের জন্য বা 10 বছরের জন্য, তো কে কোন সাইডটা দেখবে, তাই না? সবারই তো একটা রেসপন্সিবিলিটি থাকবে, তাই না? কাজের একটা থাকবে না, যে আপনার জি কাজটা স্যার। কি বা আপনি কি করবেন, তো সেটা তো ওখানে থাকবে। তো কার কি লাইনস অফ অথরিটি, এন্ড কে কোন ডিসিশনটা মেক করবে, যে আমি এই ডিসিশনটা মেক করব, বা আমি কার দায়িত্ব কি, তো দায়িত্বটা তো ভাগ করে দিতে হবে, তো কার দায়িত্ব কি সেটা। তারপর আপনার ডিসিশন মেকারস, কে কোন দায়িত্বটা নিবে, সবাই তো সব অথরিটি দেওয়া হবে না, তাই না? এখন একজন ম্যানেজিং ডাইরেক্টর যে দায়িত্ব নিবে, সেটা তো স্বাভাবিক একটা এক্সিকিউটিভ আর সেম তো নিবে না, তাই না? এন্ড তারপরে যে পলিসিস এন্ড ইমপ্লিমেন্টেশন, যেরকম উপরের থেকে টপ ম্যানেজমেন্ট থেকে, হ্যাঁ, উপরে যে টপ ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, সব বোর্ড লেভেলের, তো তারা কিন্তু সব মানে লং টার্ম পলিসিস গুলা তারা সব ফর্মুলেশন করে, আর ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব হচ্ছে যে ডাউন দা হায়ারার্কি। হায়ারার্কি বলতে বোঝায় যে আপনার হচ্ছে যে এক লেভেল থেকে আরেক লেভেলে, যেরকম অর্গানোগ্রামস থাকে আপনার, হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে আপনার মানে একটা ফার্মের অর্গানোগ্রাম যেটাকে বলা হয়, যে চেয়ারম্যান থাকে, চেয়ারম্যানের নিচে ডাইরেক্টর থাকে, ডাইরেক্টর চেয়ারম্যানের নিচে এমডি থাকে, এমডির নিচে ডাইরেক্টর, এভাবে আর কি। বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম, যে মেইনলি 4টা জিনিস, সেটা হচ্ছে আপনার প্ল্যান, প্রসেস, পিপল এন্ড পাওয়ার। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আচ্ছা, এবার আমরা একটা দেখবো যে প্রজেক্ট লাইফ সাইকেল। ঠিক আছে, প্রজেক্ট লাইফ সাইকেল বলতে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার প্রজেক্ট লাইফ সাইকেলের আন্ডারে কিন্তু সবকিছুরই কিন্তু একটা লাইফ সাইকেল থাকে, যেহেতু এটা একটা মেয়াদ বিশিষ্ট প্রজেক্ট, যে একটা সার্টেন টাইমের জন্য বা একটা এই এত এত মেয়াদের জন্য, তো ওই মেয়াদের ক্ষেত্রে কি কি আমরা কিভাবে করি। তো এখানে সাধারণত বলা হয়ে থাকে দেয়ার আর 5 phases টু আ প্রজেক্ট লাইফ সাইকেল। তো একটা প্রজেক্ট লাইফ সাইকেলের ক্ষেত্রে মেইনলি দেয়ার আর 5 phases, 5টা ফেজেস থাকে, নোন এজ প্রসেস গ্রুপস। এগুলোকে বলা হয় প্রসেস গ্রুপস। যে কোনো একটা আপনার মানে প্রজেক্ট লাইফ সাইকেলের ক্ষেত্রে এই প্রসেস গ্রুপ থাকে মেইনলি 5টা আর কি। ইচ প্রসেস গ্রুপ রিপ্রেজেন্ট আ সিরিজ অফ ইন্টাররিলেটেড প্রসেসেস। মানে কি, ইচ প্রসেস গ্রুপ হ্যাঁ, ইচ প্রসেস গ্রুপ দাঁড়ান একটু, আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আমি শেয়ার করছি? দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, আসছে স্যার। আচ্ছা আচ্ছা, তো এইটাকে সাধারণত আপনার বলা হয় হচ্ছে গিয়ে আপনার এই যে মানে প্রসেস গ্রুপ। হ্যাঁ, তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে যে দিজ আর মেইনলি ইন্টার রিলেটেড প্রজেক্ট। তো এখানে কি হয় দেখেন, এই প্রজেক্ট গ্রুপে ফার্স্ট অফ অল হচ্ছে ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানে কি, শুরু করাটা, মানে ইন্ট্রোডাকশন, মানে একটা জিনিসকে শুরু করা, একটা প্রজেক্টকে রান করা। আপনি তো প্রজেক্টকে রান করার জন্য তো ফার্স্ট অফ অল শুরু করতে হবে, একটা ইন্ট্রোডাকশন হইতে হবে, তাই না? যে কোনো কিছুতে গেলে তো জি আপনার সেক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন লাগে, একটা ইন্ট্রোডাকশনের মাধ্যমে জিনিসটাকে আপনি শুরু করবেন, যে আপনি জিনিসটাকে ইনিশিয়েট করলেন। ইনিশিয়েট করার পরে তো দেখা যাচ্ছে যে আপনি আহ আহ সেক্ষেত্রে তো তখন দেখা যাবে যে আপনার আহ ইয়াটা কি চলে গিয়েছে নাকি? জি স্যার, স্ক্রিনটা চলে গেছে অন্য মোডে। আচ্ছা দাঁড়ান একটু, সরি। নরমাল ভিউ স্যার এখন। আচ্ছা আচ্ছা, একটু সময় দেন। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা মিনিট, একটু সরি ফর দ্য ডিলে। হুম, হ্যাঁ, আচ্ছা আসছে। হ্যাঁ, সো তারপরে আপনার একটা ইনিশিয়েশন, যে আপনি এই জিনিসটা শুরু করলেন, শুরু করার পরে সেক্ষেত্রে আপনার দেখা যায় যে জিনিসটা প্রজেক্ট আপনার ইনিশিয়েশনের ক্ষেত্রে তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে প্ল্যানিং এন্ড ডিজাইন। সো আপনি জিনিসটা শুরু করলেন ইনিশিয়েশনের পরে সেক্ষেত্রে আপনার একটা প্ল্যান এবং ডিজাইন করতে হয়, যে জিনিসগুলো আপনার প্ল্যানিং, যে আপনি একটা জিনিস শুরু করার পরে আমি যেটা বললাম যে কি কি প্ল্যানিং করবেন, যে এটা কি কি ভাবে প্ল্যান, কোন দিকে কত বছরের মধ্যে কত টাকা খরচ করবেন, কত টাকা প্রজেক্ট থেকে রিটার্ন চলে আসবে। হ্যাঁ, ওভারঅল প্ল্যানিং, কতজন এখানে মানুষ কাজ করবে, প্লাস কি কি মেশিনারিজ ইনভলভ হবে, জিনিসটা প্রজেক্টটা কিভাবে তুলবেন, কিভাবে ওভারঅল
প্ল্যানটা এবং এই প্ল্যান করা এবং ডিজাইন করা। হ্যাঁ, ধরেন আপনি যদি একটা বাড়ি বানান, আমি সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। তো বাড়ি বানানোর জন্য কিন্তু ফার্স্টে আপনার কি করতে হয়, ইনিশিয়েশনটা আমি ধরি। ইনিশিয়েশনটা কি, আপনি আগে যে দেখবেন যে আপনি সয়েল টেস্ট করবেন, ঠিক কি না? তো সয়েল টেস্ট করে দেখবেন যে ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ, রাজুকের থেকে পারমিশন নেওয়া যাবে কিনা, বাড়ি করা যাবে কিনা, সবকিছু অল ওকে কিনা। হ্যাঁ, আপনি দেখলেন যে ঠিক আছে, আমি এখানে কি করে এখানে বাড়ি করা যাবে, রাজুক থেকে পারমিশন দিবে। হ্যাঁ, সয়েল টেস্ট করেও দেখলাম সব ঠিক আছে। তো এখন হোয়াট আই উইল ডু, যে আমি এখন প্ল্যানিং এন্ড ডিজাইনে যাব। প্ল্যানিং এন্ড ডিজাইন কি, সব ধরনের পারমিশন ইনিশিয়েশন, হ্যাঁ, যেখানে বাড়ি করা সম্ভব এটা শিওর হওয়ার পরে আমি কিন্তু প্ল্যানিং এন্ড ডিজাইনে চলে যাব। প্ল্যানিং এন্ড ডিজাইন কি, আমি একজন ধরেন ইঞ্জিনিয়ারের সাথে কন্ট্রাক্ট করবো, যে কিনা হচ্ছে যে ধরেন এই আর সো ইঞ্জিনিয়ারের সাথে কনসাল্ট করব। কন্ট্যাক্ট করার পরে তার কাছ থেকে আমি একটা টোটাল প্ল্যান নিব, বলে না বাড়ির প্ল্যান, কিভাবে কি প্ল্যান করব, কয়তলা, কয়শো, কতটুক জায়গা আছে, কতশো স্কোয়ার ফিট হবে, হ্যাঁ, এক একটা অ্যাপার্টমেন্ট কতটুক হবে, হ্যাঁ, ওভারঅল সিস্টেম করার পরে কিন্তু একটা ডিজাইন করা হয়। ডিজাইন কিভাবে করা হয়, যে বাড়ির একটা ডিজাইন করা হয়, যে বাড়িটা কিভাবে হবে। এটা একটা 3D, এখন সাধারণত একদম পুরো 3D ডিজাইনই করে ফেলে, ঠিক কি না? জি স্যার। তো ডিজাইন করার পরে সেক্ষেত্রে কিন্তু আপনি এখন যাচ্ছে যে এক্সিকিউশনে, এক্সিকিউটিং, মানে আপনি তো ডিজাইন করবেন, ঠিক আছে, ডিজাইন করার পরে তো সেক্ষেত্রে আপনার এক্সিকিউটও করা লাগবে, তাই না? তো জি স্যার। তো সেক্ষেত্রে এক্সিকিউশনটা কি, এক্সিকিউশন মানে হচ্ছে আমি দেখলাম, ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, যাওয়ার পরে প্ল্যানিং ডিজাইন করলাম, যে বাড়ির প্ল্যান নিলাম, সবকিছু ডিজাইন করলাম, করার পর আমি ওটা দিয়ে কাজ শুরু করবো। কাজ শুরু করবো কি, আমি এক্সিকিউশনের মধ্যে আমি কি ফার্স্ট আমার বাড়ির দেখা যাবে যে আমার মানে ফাউন্ডেশন দিতে হবে। আপনার গ্রাউন্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার হ্যাভ টু গিভ দ্য কমপ্লিট ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশন দেওয়ার জন্য আমার ওই করতে হবে, মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে পাইলিং করতে হবে, পাইলিং করে আমার ওভারঅল বাড়ির ফাউন্ডেশনটা দাঁড় করাতে হবে। আমি যদি 10 তলা বিল্ডিং তুলতে চাই, সেক্ষেত্রে 10 তলার মতো আমার ফাউন্ডেশন দিতে হবে। ওভারঅল সবকিছু রেডি করে তারপর আস্তে আস্তে করে আমি ঢালাই দিব, আমি 1 তলা হবে, 2 তলা হবে, এইভাবে। সো জিনিসটা এক্সিকিউশনে আমি চলে গেলাম, যে আমি ইনিশিয়েশন করলাম, প্ল্যানিং এন্ড ডিজাইন করলাম, তারপর এক্সিকিউশন। এক্সিকিউশন করার পরে সাথে সাথে কিন্তু পাশাপাশি আপনার দেখতে হবে যে আমি মনিটরিং এন্ড কন্ট্রোলিং। মনিটরিং মানে কি, দেখতে হবে যে আমি যেভাবে প্ল্যান করছিলাম, আপনারা যদি দেখেন আমি যেভাবে প্ল্যান এবং ডিজাইন করছিলাম ঠিক সেইভাবে কি আমি কাজগুলো করতে পারতেছি কিনা। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, তো দেখা গেল যে আমি প্ল্যান করছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার ফাউন্ডেশনটা এভাবে হবে, নিচে নিচে পানি ট্যাঙ্কি হবে, সিওরেজ লাইন হবে, হ্যাঁ, এভাবে সবকিছু কি আমি যেরকম ভাবে প্ল্যান করছিলাম ওই আমি কি ওই প্ল্যান ওয়াইজ আগাইতে পারতেছি কিনা, বা আমি ওয়েদার আই মুভিং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। বুঝতে পারছেন? সো ওই প্ল্যান অনুযায়ী আমার জিনিসটাকে আগায় নিয়ে যেতে হবে এবং প্ল্যান ওয়াইজ আমার জিনিসটাকে করতে হবে। তো দেখা যাচ্ছে যে whether I'm on the plan or not. সো যদি এই মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর মধ্যে দেখা গেল যে আমি প্ল্যান এন্ড কন্ট্রোলিং এর মধ্যে দেখা গেছে গ্যাপ আছে, আমি যেভাবে ডিজাইন করছিলাম বা প্ল্যান করছিলাম ওভাবে হচ্ছে না, তাহলে জিনিসটা কিন্তু ইন্টার রিলেটেড। এই তিনটা প্রসেস কিন্তু দেখেন একবার ইন্টার রিলেটেড, যে প্ল্যানিং এন্ড ডিজাইন, এক্সিকিউশন, মনিটরিং এন্ড কন্ট্রোল, মানে এই তিনটা প্রসেস একজন আরেকজনের সাথে ইন্টার রিলেটেড। হ্যাঁ, কেন ইন্টার রিলেটেড? বিকজ আমি যে যদি দেখা গেল যে আমি মনিটর ঠিকভাবে কন্ট্রোল করতে পারতেছি না, তখন হয়তো আমার প্ল্যানিং এ চেঞ্জ আনতে হবে বা ডিজাইনে চেঞ্জ আনতে হবে, বিকজ আমি যেটা করছিলাম সেইভাবে আমি জিনিসটা করতে পারি নাই। তখন হয়তো আমার প্ল্যানিং ডিজাইনে চেঞ্জ আসতে হতে পারে, বা আবার হইতে পারে, এমনও হইতে পারে যে আমার কাজটা আবার দ্বিতীয়বার করতে হইতে পারে, জাস্ট টু আমি যেভাবে প্ল্যান করছিলাম ওই ঠিক সেম প্ল্যান মাফিক ভাবে করার জন্য। মানে বুঝতে পারছেন? ওই বলে জি না স্যার। বাড়ির বাড়ির প্ল্যানে অনেক সময় চেঞ্জেস আসে, অনেক ধরনের প্ল্যান চেঞ্জ হয়। হ্যাঁ, অনেক সময়, কারণ একটা জিনিস আছে আপনি ফোরকাস্ট করলেন, ফোরকাস্ট করার পরে জিনিসটা অনেক সময় বাস্তবতার সাথে দেখা যায় মিল নাও হইতে পারে, অনেক সময় হয় না? আপনি এখন একভাবে চিন্তা করলেন, ভাবনা করলেন, প্ল্যান করলেন, কিন্তু দেখা গেল বাস্তবে গিয়ে জিনিসটা ওভাবে হইলো না, এরকম অনেক সময়ই হয়, ঠিক না? কাজের ক্ষেত্রে গিয়ে বা ইসের ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে আপনার ওই জিনিসটা ওভাবে হইলো না, তো তখন না হলে আপনার কি করতে হবে? আইদার ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য প্ল্যান অর ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক এগেইন। যে আপনি হয়তো প্ল্যান এন্ড ডিজাইন চেঞ্জ করবেন, আর না হলে আপনাকে আবার অন্যভাবে কাজটা করতে হবে যাতে প্ল্যান মাফিক হয়, ঠিক কি না? জি স্যার। তো এই তিনটা ফেজ হচ্ছে আপনার ইন্টার রিলেটেড: প্ল্যানিং এন্ড ডিজাইন, এক্সিকিউটিং, মনিটরিং এন্ড কন্ট্রোল। হ্যাঁ, আর হলো আপনার এখানে ফাইনালি, তো যখন আমার এই আস্তে আস্তে হয়ে যাওয়ার পরে আমি ওভারঅল এই তিনটা করে আমার 10 তলা বাড়ি কমপ্লিট হয়ে গেল, আমি সব ধরনের ভিতরের কাজকর্ম সবকিছু সারলাম অ্যাকর্ডিং টু মাই প্ল্যানিং এন্ড ডিজাইন। যদি সবকিছু করার পরে ফাইনালি আই ক্লোজ ডাউন দ্য প্রজেক্ট উইদিন দ্য টাইম, মেইনটেইনিং দ্য কোয়ালিটি এন্ড দ্য কস্ট। মানে সেই টাইমের মধ্যে
যে কোয়ালিটি আমি এনশিওর করব বলছিলাম, সেই কোয়ালিটি এবং কস্ট সেই টাকার মধ্যে। আর আপনি 10 তলা বাড়ি করবেন, 5 কোটি টাকা আপনি করছেন, সো আপনি সেই টাইমের মধ্যে করলেন 3 বছর। 3 বছরের মধ্যে আপনার সেই কোয়ালিটি আপনি মেনটেন করছেন, সব ধরনের ভালো ধরনের মাল সামগ্রী এবং কস্টটা আপনি মেনটেন করছেন। ঠিক আছে, বুঝা গিয়েছে? জি স্যার। জি স্যার। কঠিন তো কিছু না, তাই না? জি স্যার। হ্যাঁ, না, ঠিক আছে স্যার, ব্যাপারটা বোঝা গেল। হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা, এখানে এই ওভারঅল যে এইটা, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসেরই আপনার হচ্ছে আমরা যে কথাগুলো বললাম, এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে আহ, এইগুলা আছে, হ্যাঁ, এটা একটা আপনার প্রত্যেকটারই আলাদা আলাদা হবে। এগুলো আরো মানে আমরা জাস্ট একটা সিম্পল কথা বললাম, বাট দিস ইজ আ ভেরি বিগ টার্ম। তো এখন এটারই আমরা একটু ডিটেল ডিসকাশন করি, কি বলেন? ওকে স্যার। আচ্ছা, তো এই প্রজেক্টের ক্ষেত্রে যেরকম ধরেন আপনার যে এই যে বলা হচ্ছে, আচ্ছা আজান দিচ্ছে কি কারো ওখানে? আচ্ছা, আর এই যে জিনিসগুলা আমরা যে এটা বললাম, এই যে এইগুলা ডিসকাস করলাম, আপনার ইনিশিয়েশন, হ্যাঁ, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং এন্ড কন্ট্রোল এন্ড ক্লোজিং। তো এই the initiating process determine the nature and the scope of the process. ইনিশিয়েট যে করবেন, এই ইনিশিয়েটিং প্রসেসটাই আপনার ডিটারমাইন করে যে এটার নেচারটা কি এন্ড স্কোপ গুলা কি প্রজেক্টের। Because if this stage is not performed well, it is unlikely that the project will be successful in meeting the business needs. Because এই ইনিশিয়েশনটা যদি ভালো না হয়, তাহলে it is very unlikely that আপনার প্রজেক্টটা সাকসেসফুল হবে। কারণ একটা বলা আছে না, যে শুরুতেই যদি ভালো না হয়, শুরুতেই যদি গলদ হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আশা করা যায় না যে এটা ভালো হবে। তো এই জিনিসটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে শুরুটা যে আমরা করছি, এই শুরুটা কতটুক মানে ভালো হচ্ছে কিনা। তারপর the key project controls needed here are understanding of the business environment and making sure that all necessary controls are incorporated into the project. তাহলে এই ইনিশিয়েশনের ক্ষেত্রে শুরুটা যখন করবেন, কারণ আপনি তো শুধু একটা নর্মাল প্রজেক্ট করবেন না, আপনার তো অনেক কিছু কনসিডারেশনের ব্যাপার আছে, যে আপনি কি কি করবেন, এটার এনভায়রনমেন্ট, সারাউন্ডিং এনভায়রনমেন্ট। যদি বাড়ির কথাই বলি, আপনার চিন্তা করতে হবে গ্যাসের লাইন আপনি পাবেন কিনা, বিদ্যুতের লাইন পাবেন কিনা, হ্যাঁ, তারপরে আপনার যে সিওয়ারেজ সিস্টেম আছে, পানির সিস্টেম আছে, অল ধরনের ইউটিলিটিস আপনার এনশিওরড কিনা। তো এটা গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা এখানে শুরু করতে যাচ্ছি প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস। আগে এই ক্লাসটা আপনাদের 9th সাবজেক্ট। So since I've joined here, so I will be taking this class. So let's start with some basic introductions of project management. আমরা কি বুঝি বা এটা related আমরা কি জানি about but it's more it will be more about an introductory class. Okay, so let's start.
So let's see the present and future of the project management. So this chapter mainly introduces project management as an important activity in many different careers and industries. So actually, why should we learn this project management course? Project management কি কাজে লাগে, কোন সেক্টরে এটা কাজে লাগতে পারে, কি ধরনের পেশা হিসাবে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে থেকে শিখে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা কি ধরনের পেশায় কাজে লাগাতে পারি। তো এই জিনিসটা আমরা একটু মেনলি দেখবো। The chapter presents a brief overview of the history of project management tools and project management professionalism. So এটার one of the introduction যেটা হচ্ছে আপনার একটা হিস্ট্রি, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে আসলো, কোথা থেকে উৎপত্তি হলো, কি কি জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্ট তৈরি হয়, এবং আমরা এটার সাথে আরো জানতে পারবো যে আপনাদের what kind of tools do you use actually for the project management. টুলস বলতে আমরা বুঝতে পারবো যে এখানে কি কি ধরনের জিনিস, আই মিন প্রজেক্টটাকে ম্যানেজ করার জন্য কি কি ধরনের টুলস বলতে আমরা বুঝাই যে কি কি ধরনের ফিচার্স আমরা ইউজ করতে পারবো, কোন কোন জিনিসগুলো আমাদের হেল্প করতে পারে ম্যানেজ করার জন্য। So let's begin. Okay, so it's like more about it's like careers using project management skills. What are the careers that we can look for? So if we look into those careers, we can see that everyone carries out projects, every role in every organization. So almost like আমরা যদি দেখি বিভিন্ন যে কোনো অর্গানাইজেশন যদি আমরা দেখে থাকি, সবাই কিন্তু কম বেশি আমরা প্রজেক্ট ক্যারি আউট করে। সো এই প্রজেক্ট ক্যারি আউট করার মধ্যে সব ধরনের অর্গানাইজেশন কম বেশি ইনভলভ। এটা অনেক ছোট প্রজেক্ট হতে পারে, আবার অনেক ক্ষেত্রে বড় প্রজেক্টও হতে পারে। Projects can be of any size, from one person doing his or her homework to thousands of people working together with billion-dollar projects. তাহলে আমি যেটা মাত্র বললাম, যেটা একটা পার্সনকে নিয়ে হইতে পারে, it can be like starting with a single person. যেরকম আমি একটা ফটোগ্রাফি প্রজেক্ট দিলাম, ধরেন সাপোজ আপনি আপনার ইয়ার জন্য কোনো একটা অ্যাড বানাবেন বা একটা কোনো ক্রিয়েটিভ কিছু তৈরি করবেন, সেটার জন্য আপনি একজন সিঙ্গেল পার্সনকেই দিলেন যে ঠিক আছে আমাকে এই প্রজেক্টটা আন্ডারে, তো আমি এই প্রমোশনটা করবো, আমাকে ইউ হ্যাভ টু গিভ মি সাম কন্টেন্ট, say like some video content as well as pictures. So কোন আপনি একটা ভিডিও ফটোগ্রাফার বা ভিডিও ক্রিয়েটরকে হায়ার করে আপনি তাকে সেই প্রজেক্টটা দিলেন, so which can be done from his or home as well. On the other hand, if you look into like there might be thousands of people involved in such a project. So সেগুলো যদি আমরা দেখি যে multi-billion dollar budgets, like আমরা ধরে নিলাম যে পদ্মা সেতু বা কোনো ধরনের কোনো আমরা একটা পাওয়ার ডেভেলপমেন্ট ক্ষেত্রে, হ্যাঁ, যে আপনি ইলেকট্রিসিটি ইউজ করবেন সেই ধরনের, সেগুলো একটা হিউজ, লাইক থাউজেন্ডস অফ পিপল আর ইনভলভ। হ্যাঁ, আমরা যদি দেখি যে আমরা নতুন কোনো পাওয়ার গ্রিডের জন্য কাজ করতেছি, সো এরকম দিস কাইন্ড অফ প্রজেক্টস ক্যান বি লাইক পদ্মাশিত হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পারে, সেরকম গভর্নমেন্ট প্রজেক্ট হতে পারে, প্রাইভেট ওন প্রজেক্ট হতে পারে, এন্ড ক্যান রিচ আপ টু $1 billion starting from a single person. So I guess these are the like things. So what are the project management skills? Which skills are very crucial for this project management? So if you look into this, we can see that like project management is one of the most important things are like you have to have planning, because the project itself is all about planning. I mean, যখন একটা প্ল্যান, আমরা একটা প্রজেক্ট কি করি, আমরা সাধারণত একটা ধরেন 5 বছরের জন্য একটা করি, তারপর ওটাকে আমরা ধরে নিই যে হ্যাঁ উইদিন দ্য নেক্সট 5 years we will plan on this. তো এটা থেকে আমরা কি করতে পারি বা এটা থেকে আমরা কি কি করব, সো এই জিনিসগুলো কিন্তু আমরা মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা কাজটা করে থাকি। সো তারপরে মোর ওভার অ্যাজ ওয়েল অ্যাজ ধরেন আপনারা যে কমিউনিকেশনের ক্ষেত্রে যদি দেখেন, প্ল্যানিং এর ক্ষেত্রে, সো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি একটা গোল ইজ অনলি আ গোল, মানে একটা গোলের ক্ষেত্রে যদি আপনি রিচ করেন, ইউ নিড এ স্পেসিফিক প্ল্যান যে আপনি কবে কখন কোথায় করবেন। সো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি একটা রোড ম্যাপ না থাকে, আপনার যদি একটা গাইডলাইন না থাকে, তো আপনি কি কোনটা দিয়ে আগাচ্ছেন এন্ড কত দূর আপনি অ্যাকচুয়ালি সাকসেসফুল হলেন, এটা তো আপনি কিন্তু বুঝতে পারতেছেন না, মানে ইউ আর মুভিং উইদাউট এনি ডিরেকশন। সো প্ল্যান অ্যাকচুয়ালি গিভস ইউ আ ডিরেকশন যে আপনি কোথায় যাচ্ছেন, কোন দিকে মুভ করতেছেন। So it gives you a complete direction. So it helps to guide you, right? As well as communication. Yeah, communication is very important, because চিন্তা করে দেখেন যে যখন আপনি একটা মানে 1000 people নিয়ে কাজ করবেন, there will be several departments, lots of departments, and thousands of people will be working with each other. So ওখানে যদি কমিউনিকেশন না থাকে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের, so coordination is very important. So একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট has to have a very good communication, যে হ্যাঁ অ্যাকচুয়ালি মানে একজনের এক্সপেকটেশন কি, so they need to discuss through meetings or whatever. I mean, there should be a good communication. So good communication যখন থাকবে, so একটা project management skills এর ক্ষেত্রে communication is also important. So to manage all the departments or groups of people involved. Moreover, delivering results.
আমরা যেটা বললাম যে প্ল্যানিং উই আর গোয়িং টুয়ার্ডস দ্য ডিরেকশন। আমরা যে ডিরেকশনে দিয়ে মুভ করতেছি অ্যাকচুয়ালি আর উই অ্যাচিভিং আওয়ার রেজাল্টস, মানে আমরা যে জিনিসটা চাচ্ছিলাম ওটা কি আমরা করতে পারতেছি, whether we are able to, I mean, get the results that what we are working for. So এটাও বুঝতে হবে যে আমরা আমাদের যে রেজাল্ট আছে ওই রেজাল্টের দিকে we are also moving towards that. So moreover also এখানে আরো কনসিডার করা হচ্ছে যে about the monitoring risks. So what are the risks, মানে monitoring risks? So monitoring risks যদি দেখি আমরা, হ্যাঁ, তো রিস্কটাকে অলওয়েজ মনিটর করতে হবে বিকজ দেয়ার আর সার্টেন রিস্ক, অনেক ধরনের অনেক কিছু হতে পারে, একটা প্রজেক্ট পিছিয়ে যেতে পারে, যে কোনো একটা অ্যাক্সিডেন্টাল ইস্যু হতে পারে, কোনো ধরনের আই মিন আদার রিস্ক যেগুলো আছে, হ্যাঁ, যে ওয়ার্ক কাজের ক্ষেত্রে গিয়ে আপনি হয়তো একটা রিস্ক ফেস করতে পারেন, যাই দেখা গেল যে আপনার এমন কোনো একটা ইনসিডেন্ট হলো, একটা অ্যাক্সিডেন্টাল নাকি যেটার কারণে আপনার প্রজেক্টের মধ্যে, সো এই জিনিসগুলো কিন্তু আপনার মনিটর করতে হবে, সাচ রিস্ক ডাজন্ট অ্যারাইজ। সো আপনাকে ইউ হ্যাভ টু মেক শিওর যে এই সব ধরনের রিস্ক গুলো আপনি মিটিগেট করতে পারছেন, মনিটর করতেছেন, মনিটরের মাধ্যমে so that you are able to control those risks. And managing resources, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম কোঅর্ডিনেশন। সো কোঅর্ডিনেশন এন্ড ডেলিভারিং রিসোর্স, ম্যানেজিং রিসোর্সেস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু আপনার একটা জিনিস না, যেরকম আপনি একটা ব্রিজ, মানে সাপোজ একটা ব্রিজ করতে গেলে দেখেন আপনার কিন্তু একটা এই মা যে ব্রিজটা হয়েছে আমরা বললাম, সেটা করতে গেলে কিন্তু দেখেন যে আপনার স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে আপনার একদম শুরু থেকে আপনার ল্যান্ড অ্যাকোয়ার করতে হয়েছে, রোড তৈরি করতে হয়েছে, রেলের জন্য জায়গা করতে হয়েছে, তারপর ব্রিজ করতে হয়েছে, ইউটিলিটির কথা চিন্তা করতে হয়েছে, তারপরে আপনার রিভার ডমিনেন্স, যে নদী শাসনের যে ব্যাপারটা সেটা করতে হয়েছে। তো সো মেনি থিংস, সো মেনি প্ল্যানিং, সো মেনি জিনিস, তো কত টাকা ইনভলভ, হ্যাঁ, তারপরে কি কি ধরনের মেশিনারিজ আসবে, কারা করবে, ইঞ্জিনিয়ার, সো such a huge project, ঠিক আছে? এই যে এত বড় একটা হিউজ একটা জিনিসকে ম্যানেজ করা, এটা ফান্ডিং ফাইন্যান্স দেওয়া, এন্ড এগুলা মানে ওভারঅল কাজটা it's not an easy task, right? It's very big and humongous, I would say. So এই রিসোর্সেস গুলোকে ম্যানেজ করা is always very difficult, তাই না? It's not so easy. So এই রিসোর্স গুলোকে ম্যানেজ করা, কোঅর্ডিনেট করা is one of the toughest challenges of project management. হ্যাঁ, বাট যারা এই ম্যানেজিং রিসোর্সেস এর স্কিলটা যাদের আছে, যারা অ্যাকচুয়ালি পারে, they can do well, right? So they can do, I mean, go for the planning, communication. So আমরা mainly 5টা skills দেখতেছি project management. Those 5 skills are mainly planning, communication, delivering results, monitoring risks, and managing resources. So কি কি দেখলাম আমরা? প্ল্যানিং, কমিউনিকেশন, ডেলিভারিং রেজাল্টস, মনিটরিং রিস্ক, এন্ড ম্যানেজিং রিসোর্সেস। ওকে, তো এখন আমরা যদি দেখি কোন সেক্টরস এর মেইনলি আর আপনার ইনভলভ, তো আমরা আগে বেশ কিছু কথা বলেছি যে কোন কোন সেক্টর গুলোতে ইনভলভ। তো এখানের মধ্যে ওয়ান অফ দ্য ফিউ সেক্টরস আর হচ্ছে যে আপনার বিজনেস ওনার্স। তো বিজনেস ওনার্স আছে, বিভিন্ন ব্যবসায়িক যারা ধরেন আছে, যাদের অনেকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি থাকতে পারে, শিপ বিল্ডিং থাকতে পারে। সো দিস আর লাইক বিজনেস ওনার্স আর অ্যাকচুয়ালি involved with this kind of projects. So business owners can be a part of this. Agriculture and natural resources, হ্যাঁ, এগ্রিকালচার হতে পারে, যে একটা আপনার প্রজেক্ট হতে পারে, যে আপনি একটা কোনো মানে সে এগ্রিকালচার রিলেটেড, যে আপনি কোনো একটা স্পেশালাইজ ক্রপ তৈরি করবেন এত জায়গাতে। সো এটা আপনি একটা প্রজেক্ট যে এত ইয়ারের মধ্যে বা উইদিন 1 ইয়ার বা এরকম একটা টাইম লাইনের মধ্যে, যে আপনি কত কি পাচ্ছেন বা কি করতেছেন, তাই না? সো ইন্ডাস্ট্রি সেক্টরের মধ্যে আছে যে আপনার বিজনেস ওনার্স আছে, এগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্সেস আছে। তারপরে আমি যদি দেখি আর্টস, মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট, এখানে যেটা আছে আমরা যে বললাম যে মিডিয়ার মধ্যে অনেক ধরনের প্রজেক্ট থাকে, সেগুলো নিয়ে কাজ করতে হয়। তারপর বিল্ডিং ট্রেডস এন্ড কনস্ট্রাকশন, which is one of the biggest, because কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু আপনার one of the biggest, যেটা আমি যে বললাম যে পদ্মা সেতুর কথা বললাম, তারপরে রোডস এন্ড হাইওয়ে, মানে এখন হাইওয়ে গুলোতে 4 লেন করা হচ্ছে। এই ধরনের প্রজেক্ট, গভর্নমেন্ট প্রজেক্টস গুলা, আর বিভিন্ন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স থ্রুতেও ফান্ডিং পাওয়া যায় এসব ক্ষেত্রে। সো দিস ইজ আ ভেরি কমপ্লেক্স এন্ড হিউমাঙ্গাস প্রজেক্ট আমাদের যে বিল্ডিং ট্রেডস এন্ড কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা থাকে। মোরওভার আমরা যদি দেখি এনার্জি এন্ড ইউটিলিটিস, যেরকম যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তারপরে গ্যাস, অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আমরা বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন তৈরির ব্যবস্থা করি, তো দিস কাইন্ড অফ প্রজেক্টস বাইরের কোম্পানিদেরকে দিই। ও মোরওভার অ্যাজ ওয়েল আস যে আমাদের ইউটিলিটিস যদি আমরা দেখি যে আমরা ন্যাচারাল গ্যাস, বাংলাদেশ ইজ কোয়াইট এনরিচড ইন ন্যাচারাল গ্যাস। তো এই ন্যাচারাল গ্যাসটা এক্সট্রাক্ট করার জন্য অনেক কোম্পানি কিন্তু সাধারণত আমাদের কাছ থেকে নিয়ে থাকে। তারপরে they try to extract the natural gases. So it can be engineering and design, fashion and finance, like almost subject. I mean, you can see like, and I mean, they can have projects almost at everywhere. Let's see the continued portion of this. I mean, the health and human services. We can also see the health and human services that touch it.
সো হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস আছে, হসপিটালিটি আছে, ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশন আছে, সো ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, হ্যাঁ, এডুকেশন, পাবলিক সার্ভিসেস। So these are the things, so like health and human services. যদি আমরা দেখি যে হ্যাঁ হসপিটালে সাপোজ একটা প্রজেক্ট, দিস কোভিড থিং ইজ গোয়িং অন, তো এই কোভিড এর জন্য কিন্তু দেখেন যে টিকাও কিন্তু একটা প্রজেক্টের আন্ডারের মধ্যে পড়েছে, তো ভ্যাকসিনেশন আমাদেরকে দেওয়া হচ্ছে এই কোভিড এর এগেইনস্টে, দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে। সো দ্যাট হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ইটস আপ দ্য মোর ওভার লাইক আপনার যে হসপিটালিটি, ট্যুরিজম এন্ড রিক্রিয়েশন। সো হসপিটালিটি এখন বিভিন্ন জায়গায় ধরেন আপনার এই হসপিটালিটি ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রজেক্ট হয় যে হ্যাঁ একটা কোনো জায়গাকে একটা টুরিস্ট এরিয়া হিসেবে ডেভেলপ করা, সেট আপ করা, সো এটার জন্য যত যাবতীয় যা যা আছে সবকিছুকে এভাবে সেট আপ করা, সো দ্যাট ইজ পার্ট অফ দ্য লাইক হসপিটালিটি এন্ড ট্যুরিজম এন্ড রিক্রিয়েশন। দেন কামস আপনার ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট। সো যে কোনো ক্ষেত্রে আপনার ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ম্যানুফ্যাকচারিং বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই প্রজেক্টগুলো ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, এডুকেশনের মধ্যে লাইক আপনার হোয়াট কাইন্ড অফ লাইক ইউনিভার্সিটি ডিগ্রিজ এন্ড অল, ঠিক আছে, হ্যাঁ সব ধরনের যে এডুকেশন এগুলা হতে পারে। Then there are like public services, like public services হতে যে গভর্নমেন্ট যে সার্ভিসেস গুলো আছে, like public services আছে। তারপরে আছে আপনার রিটেইল এন্ড হোলসেল ট্রেড, যারা রিটেল এন্ড হোলসেল ট্রেডের মধ্যে বিজনেস করে থাকে সেক্ষেত্রে তাদেরও অনেক সময় দরকার পড়ে। সো দোজ লাইক রিটেল এন্ড হোলসেল ট্রেড ইজ ইম্পর্টেন্ট। Then there comes the transportation and information technology. So আমরা যদি একটু দেখি যে what are the history of the project management, তো এটার হিস্ট্রিটা কি আছে। So early methodology is not well documented. Early methodology is not well documented, but results still stand. Early methodology is not well documented. আর দেখেন যে যদিও ডকুমেন্টেড না থাকে বাট রেজাল্টস গুলো কিন্তু আমরা এখনো পাই, ঠিক আছে। এরকম আপনি চিন্তা করেন ইজিপ্টের কথা চিন্তা করে দেখেন, দ্য পিরামিডস, ঠিক আছে, স্টোন হেঞ্জ, মাসিম এন্ড মাইগ্রেশনস। তো এই যে পিরামিডসটা, এই ইজিপ্টের পিরামিড কিন্তু ইটস কাইন্ড অফ আ প্রজেক্ট ম্যানেজমেন্ট। চিন্তা করে দেখেন ওই দেশে যে রাজা বাচ্চা তাদেরকে মমি হিসাবে রাখা হয়েছে, হ্যাঁ ওদের মেইন প্ল্যান ছিল কি, ইটস লাইক টু preserve those dead bodies of those kings and all, মানে ওদের ইয়াতে। তো চিন্তা করেন এই পিরামিডস গুলো কিন্তু এখন যদিও ওটা একটা মেথোডলজি ছিল, ওটাই আমরা এখন ওটা ওরকম ডকুমেন্টস নাই, বাট আমরা কিন্তু রেজাল্টটা এখনো দেখতে পাই এইভাবে পিরামিডস গুলা। তারপর আপনার স্টোন হেঞ্জ, মাসিম এন্ড মাইগ্রেশন, মাসিম এন্ড মাইগ্রেশন মানে এক জায়গা থেকে এটাই কনস্ট্রাকশন অফ ইন্টারকন্টিনেন্টাল রেলরোড, আদার লার্জ প্রজেক্টস, যেটা আমরা বললাম, ঠিক আছে। আমরা আজকে ডিটেইল একটা ডিসকাস করবো যে আমাদের বাংলাদেশের যে পলিসির কথা বললাম এটার সাথে কি কি রিলেটেড, এটা নিয়ে আমরা একটা ওভারঅল ডিসকাশনে যাবো আর্লি 20th সেঞ্চুরিতে। ফ্রেডরিক টেইলর ক্রিয়েটেড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস। আপনি যদি আর্লি 20th সেঞ্চুরিতে দেখা গেছে যে ফ্রেডরিক টেইলর ক্রিয়েটেড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস। সো একটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, একটা ইন্ডাস্ট্রি, যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইজ পার্ট অফ দ্য আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রে। তো এই যেটার যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গুলা, ঠিক আছে, ফ্রেডরিক টেইলর, তো এগুলো কিন্তু ভেরি মানে আই মিন ইটস পার্ট অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেভাবে করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস গুলাকে আপনি কিভাবে মানে you can bring it under the project management. Henry Gantt developed a bar chart approach to illustrating timing of project tasks and progress. তো মানে কি বললো, হেনরি গ্যান্ট যে আছে সে একটা ডেভেলপ করেছে কি বার চার্ট অ্যাপ্রোচ। হেনরি গ্যান্ট ডেভেলপড এ বার চার্ট অ্যাপ্রোচ। হেনরি গ্যান্ট ডেভেলপড এ বার চার্ট অ্যাপ্রোচ টাইমিং অফ প্রজেক্টস এন্ড প্রগ্রেস। তাহলে কোন সময় মানে টাইমিং ইলাস্ট্রেট করবে প্রজেক্ট এন্ড প্রগ্রেসের ক্ষেত্রে। History of project management. Mid-20th century, দেখেন CPM and PERT methodologies identified the importance of tasks, sequences, task dependencies, and the concept of critical path. তাহলে এখানে দেখেন যে ক্রিটিক্যাল প্যাথ, সিপিএম এন্ড পার্ট মেথোডোলজি যেগুলো ছিল, এই টুলস গুলো দিয়ে সাধারণত যেটা করা হচ্ছিল যে একটা টাস্কের সিকোয়েন্স, মানে একটা টাস্ক না করলে আরেকটা টাস্ক কি কনসেপ্ট করা যাবে নাকি, একজন আরেকজনের সাথে একটা টাস্কের উপরে কতটুকু ডিপেন্ডেন্সি। যেরকম আপনি ধরে যান এখন আপনি যদি একটা রোড বানাইতে যান, তো রোড বানানোর ক্ষেত্রে বা আপনি ধরেন একটা হসপিটালই বানাতে যাবেন, একটা হসপিটাল বানানোর ক্ষেত্রে কিন্তু আপনার একটা জায়গা লাগবে। তো আপনি যদি জায়গাটা যখন পর্যন্ত অ্যাকুয়ার না করতে পারতেছেন তখন পর্যন্ত বিল্ডিং এর কাজে যেতে পারতেছেন না। তো বিল্ডিং এর কাজে যখন যাচ্ছেন, বিল্ডিং এর কাজটা শেষ না করা পর্যন্ত কিন্তু আপনি মানে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যেতে পারতেছেন না। মোরওভার যে আপনি হসপিটালের মেশিনারিজ, এটাও কিন্তু ডিপেন্ডেন্ট অন দ্য কমপ্লিশন এন্ড দ্য ওভারঅল ওয়ার্ক অফ দ্য বিল্ডিং। সো দেখেন একটা টাস্কের সিকোয়েন্সেস গুলা যে কোন টাস্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা যদি জায়গা হয় অ্যাটলিস্ট আমার হসপিটালের জন্য, তাহলে কিন্তু দ্যাট ইজ হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তো আমি কাজ শুরু করতে পারি। তারপর হচ্ছে আপনার টাস্ক ডিপেন্ডেন্সিজ এন্ড কনসেপ্ট অফ ক্রিটিক্যাল পাথ, যে হ্যাঁ কোনটার পরে আপনি কিভাবে কোনটা করবেন, কোনটার উপরে কোনটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ কোনটা কতটুকু সময় লাগবে।
Project management as a profession. Project Management Institute আছে, PMI was founded. Project Management Body of Knowledge was created. So দেখি টুডে আজকে যদি আমরা মানে in this current world যদি আমরা ধরে থাকি, so let's see. Today, increasing recognition of project management as a specialized set of skills applicable to many different industries. তাহলে দেখেন এই প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে এখন একটা স্পেশালাইজড স্কিল হিসেবেই ধরে নেওয়া হয়েছে, স্পেশালাইজড সেট অফ স্কিলস হিসাবে, which is applicable to many industries, many different industries. তার মানে এই প্রজেক্ট ম্যানেজমেন্টটাই হচ্ছে যে একটা স্পেশালাইজড সেট অফ স্কিল। তার মানে প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে আপনার মেনি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ ইনক্রিজিং তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে সো আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিজের কথা যদি ধরে থাকি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা হ্যাজ গট রিকগনিশন ইন অল দোজ ইন্ডাস্ট্রিজ। তারপর নট অনলি দ্যাট, তারপর আরো দেখা যাচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন সার্টিফিকেশনস we are also getting for different certifications from this project management. So what kind of certificate? PPA, PMP, CFPM and specialization. এই ধরনের even degrees আছে, মানে I mean certified courses আছে যেখান থেকে আপনি certifications and I have did this course on this project management. So I'm talking about the like a career as well. So variations on more methodologies are বিভিন্ন phased waterfall approach আছে, agile method আছে, the importance of integrating projects into portfolios and programs. তাহলে এটাও বুঝতে হবে যে ভেরিয়েশনস মেথডোলজিস গুলো আমাদের কি কি আছে। সো দেখেন পোর্টফোলিওস এন্ড প্রোগ্রামস মানে কি, আমরা দেখেন আপনি 3-4টা প্রজেক্ট একসাথে নিয়েছেন, তো কোনটাতে কতটুকু কি কাজ করবেন, একটা পোর্টফোলিওর মধ্যে কয় ধরনের প্রজেক্ট আছে, কোন কোন প্রজেক্ট আপনি কাজ করতেছেন, কোন জায়গায় কতটুকু রিসোর্স ইনভেস্ট করবেন বা কতটুকু রিসোর্স ইনভেস্ট করা উচিত, এই জিনিসগুলো কিন্তু জাস্ট লাইক অল দিস আর অ্যাকাউন্টেবল, তাই না? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কতটুকু কোথায় কি ইনভেস্ট করতেছেন। সো দিস ইজ হোয়াট কাউন্টস। সো ওইটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ ডুইং, রাইট? হ্যাঁ, তারপর যদি আমি যাই ইম্পর্টেন্স আমি ডিল করি পোর্টফোলিওস এন্ড প্রোগ্রামস। তারপরে if I do the summary of this chapter, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে project management has existed as long as humans have worked together to achieve goals. আমরা চিন্তায় রাখেন মেবি হয়তো ওয়েল ডকুমেন্টেড ছিল না বা এক্স্যাক্টলি মানে ওভাবে মানে wasn't that organized, but project management has existed অনেক যতদিন ধরে হিউম্যান আছে ততদিন ধরে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টটা আছে, হ্যাঁ, to achieve goals. Project management skills are useful in all careers. আমরা যে স্কিলস গুলোর কথা বললাম those are like almost important in all those almost in careers, যে কোনো ক্যারিয়ারই যান, প্ল্যানিং, কমিউনিকেশন, ডেলিভারিং রেজাল্টস, মনিটরিং, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু মোর অর লেস সব জায়গায় কম বেশি ইনভলভ, ঠিক আছে? ইউ নিড দোজ। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট টেক্স প্লেস ইন অল ইন্ডাস্ট্রিজ, সব ধরনের ইন্ডাস্ট্রিজেই ক্যারিয়ারই শুধু না, আর প্রজেক্ট ম্যানেজমেন্ট সব ধরনের ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখেছি কোন কোন ইন্ডাস্ট্রিজে এবং রিয়েল লাইফ থেকেও কিছু এক্সাম্পলস করলাম, হ্যাঁ। তারপর আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস এন্ড মেথডোলজিস হ্যাভ ইভলভড ওভার দ্য পাস্ট সেঞ্চুরি এন্ড আ হাফ। তার মানে কি বললো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস এন্ড মেথডোলজিস যেগুলো আছে ওগুলো মানে অলমোস্ট 5 সেঞ্চুরি, বিগত 1 থেকে 150 বছর ধরে কিন্তু হয়ে আসছে, যেমন সাইন্টিফিক ম্যানেজমেন্ট, গ্যান্ট চার্ট, পার্ট ওয়ার্কস, নেটওয়ার্ক ডায়াগ্রামস, ঠিক আছে? এগুলো আমরা ফিউচারে দেখবো। এগুলো জাস্ট নামগুলো শুনে রাখেন যে সাইন্টিফিক ম্যানেজমেন্ট আছে, গ্যান্ট চার্ট আছে, যেগুলো সাধারণত প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। প্রজেক্ট ম্যানেজ করার ক্ষেত্রে সাধারণত এই জিনিসগুলো আমাদের উই নিড অল দিস কাইন্ড অফ থিংস, যেমন সাইন্টিফিক ম্যানেজমেন্ট, গ্যান্ট চার্ট, CPM, network diagrams. There are associations of professional project managers that set standards for the practice of project management. তাহলে চিন্তা করে দেখেন মানে এখন ইভেন প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজার্স আছে যারা নাকি বিভিন্ন স্ট্যান্ডার্ড সেট করে থাকে ফর দ্য প্র্যাকটিস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। So this is it pretty much about the introduction. আর আগে আমরা তো ডিটেইল লাইফ থেকে অনেক কিছু জিজ্ঞেস করেছি, আমরা অনেক কিছু ডিসকাস করেছি। সো আপনাদের পর্যন্তই, হোপফুলি নেক্সট ক্লাসে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, আর যা কোয়েশ্চেন্স আছে আমরা ইনশাআল্লাহ ডিসকাস করব।